ম্যাজিকল্যান্ড কল্পবিজ্ঞান সংখ্যার জন্য পড়ছি লীলা মজুমদারের গল্প শূন্য। পাহাড়ে যারা কখনো বর্ষা কাটায়নি তারা পরিবেশটা সম্যক উপলব্ধি করতে পারবে না। সময়টা সন্ধ্যাবেলা, বাইরে প্রচন্ড শীত, ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, সোজা হিমালয় থেকে কনকনে হাওয়া বইছে, জলের ধারাগুলো মুখে চোখে তীরের মতো বিঁধছে, ঘরে ঘরে কাঁচের দরজা জানলা এঁটে বন্ধ, ভিতরে আলো জ্বলছে, সুখী লোকরা সেখানে বাস করে। উঁচু নিচু পিছল রাস্তা এখানে ওখানে, গোল গোল পাথর ছড়ানো, তার উপরে পা পড়লেই গড়িয়ে যায়, চড়াই পথ, হাঁটতে গেলে হাঁপ ধরে, আস্তে হাঁটা নিরাপদ মনে হয় না, নিজের ক্লিষ্ট গরম নিঃশ্বাস জমে গিয়ে চশমার কাজ ঝাপসা করে দিচ্ছে। কোনো গতিকে বাকি পথটুকু পার হয়ে বটাই জ্যাঠাইমাদের দরজার উপর হুমড়ি খেয়ে পড়ল। নিস্তব্ধ রাতে সে যে কি হুড়মুড় ঝনঝন শব্দ, সে আর কি বলবো। পটলা দরজা খুলে দিতেই তাকে ঠেলে ভিতরে ঢুকে নিজের হাতে ছিটকিনি তুলে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে বটায় হাঁপাতে লাগলো। লোহার আংটায় কাঠকয়লা জেলে কাপড় শুকোনোর সোদা গন্ধ ঘরময় ভুরভুর করছে। পাশের রান্নাঘর থেকে জ্যাঠাইমার খুন্তি নাড়ার ছ্যাঁক ছ্যাঁক শব্দ আসছে। টেবিলে বসানো কাঁচের ডোম পড়ানো বড় ল্যাম্পের আলো ছাদের ওপর গোল হয়ে পড়ছে। কেউ বই দেখছে, কেউ মোজা বুনছে, কেউ চিঠি লিখছে। বাঁচা গেল। এখানে সবকিছু কি সাধারণ, কি স্বাভাবিক, কি নিরাপদ। বটাইয়ের হাঁটু দুটো হঠাৎ মুড়ে গেল, আর একটু হলেই হাত পা এলিয়ে ধপাস করে মাটিতে পড়েই যাচ্ছিল। ভাগ্যিস দু তিনজন ছুটে এসে ধরে ফেললো। কি হয়েছে রে বটাই? মাথা ঘুরছে? পেট কামড়াচ্ছে? অত মোগলাই খানা রোজ রোজ গিলিস কেন? বুক ধরপড় করছে না তো? চাপা গলায় বটাই বললে, না না, অত সামান্য কিছুতে কি আর এত আপসেট হয়ে পড়ি? ছোটবেলা থেকে যা কিছু শিখে এসেছি সব এলিয়ে যাচ্ছে। পটলা বলল, তা বললে চলবে কেন বটাইদা? তোরা বৈজ্ঞানিক, তোরা অঙ্ক টঙ্ক বানাস, ছোটরা তাই শেখে, এখন সেসব এলিয়ে দিলে চলবে কেন? জ্যাঠাইমা কোনো কথা না বলে রান্নাঘরের সব চাইতে উঁচু তাকে ওষুধের শিশির পিছন থেকে একটা চ্যাপ্টা সবুজ বোতল নামিয়ে আনলেন। বোতলটা দেখি ইজি চেয়ার থেকে জ্যাঠামশাই ব্যস্ত হয়ে কি যেন বলবার চেষ্টা করলেন, কিন্তু জ্যাঠাইমা কনুই দিয়ে তাকে সরিয়ে অন্য কেউ কিছু টের পাবার আগেই শিশির 3 ভাগ গড়গড় করে বটাইয়ের গলার মধ্যে ঢেলে দিলেন। ঢোক গিলে, কেশে হিঁচকি তুলে, বিষম পেয়ে, দম আটকে মাথা ঝাড়া দিতেই মস্তিষ্কটা একেবারে পরিষ্কার হয়ে গেল। উঠে বসে স্বাভাবিক গলায় বটাই বললে, জানলা দিয়ে একটু তাকিয়ে দেখ তো পটল, আমার পেছন পেছন এ বাড়ি পর্যন্ত কেউ বা কিছু এসেছে কিনা। এই অবধি শুনেই পটলার হাত পা ঠান্ডা। জ্যাঠাইমাও বললেন, ওসব কি বলছিস রে বটাই? শুনলেও গা শিরশির করে। কি আবার তোর পেছু নেবে বাবা? শহরের প্রায় প্রত্যেকটি লোকই তো তোর চেনা। এক যদি কোনো চেঞ্জার। নেবুদি বাধা দিয়ে বললে, তাছাড়া ওর পেছু নেবেই বা কেন? ওর আছেটা কি? একটা পাগলা বৈজ্ঞানিক সাধুর চেলা। ও কেন, তার গুরুটিরই বা আছে কি? থাকার মধ্যে ওই এক মহারানী ভিক্টোরিয়ার আমলের কেঠো বাড়ি, আর নষ্ট করবার মতো অঢেল সময়। জ্যাঠাইমা হঠাৎ বললেন, দেখ বটাই, মিছিমিছি আমাদের ভয় দেখাচ্ছিস না তো? সেই যেমন রবারের সাপ নিয়ে, ওই যা, সূর্য ডোবার পর সাপ বলে ফেললাম। ইজি চেয়ার থেকে জ্যাঠামশাই এতক্ষণ বাদে একটু সুযোগ পেয়ে বললেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস নে বটাই। ওই স্যারই তোর ডাল ভাত ঘি নুন, ওর উপর নির্ভর করে থাকলে তোর ভালো বই মন্দ হবে না। তোর বাপ তো ইন্টার ধার ছাড়া আর কিছু রেখে যায়নি। নেবুদিও ম্যাও ধরে বলতে লাগলো, কাজ করতে অত আপত্তিটা কি তা তো বুঝলাম না। মুনিপটি ওই ভোলানাথ পাগল ছাগল সময় হবার আগে কাজকর্ম ছেড়ে কম পেনশন নিয়ে বাপের ভিটেই বসে বৈজ্ঞানিক গবেষণা না হাতি না যেন কি করেন। তুই তার পিছন পিছন তামা ধরে বেড়াস, তার বদলে 4 বেলা হোটেল থেকে আনা চব্বচুষ্য সাঁটাস, আর গদিওয়ালা ছাপড় খাটে সারা রাত নাক টাকাস, আর মাস কাবারে করকরে কতগুলো টাকা গুনে নিস। এতে অত পালিয়ে চলে আসার কি হলো শুনি? আর কি এত গোপন পরীক্ষা নিরীক্ষা চলে যে চাকর টাকর কাউকে রাতে থাকতে দেওয়া হয় না? বটাই হতাশ ভাবে
এর মুখ থেকে ওর মুখের দিকে চেয়ে বলল, শূন্যকে গুটিয়ে ফেলা যায় তা জানো? শুনে সবাই অবাক। আধ পাগলা বৈজ্ঞানিকটার সঙ্গে থেকে থেকে বটাইয়ের মাথাটাও খারাপ হলো নাকি? গুরুটির তো চিরকালই একটু মাথা খারাপ, বিয়ে না হওয়া লোকেদের যেমন হয়ে থাকে। কিন্তু বটাই হতভাগার মনে ভেবেছে কি, জ্যাঠাইমা দারুণ চটে গেলেন। বলি, কথার কি কোনো মাথা মুন্ডু আছে তোর? শূন্যটা কি একটা মাদুর যে ইচ্ছে মতো গুটিয়ে ফেলা যায়? আসলে তোর একটা ওষুধপত্র করা দরকার। দেখি দেখি সেই বীরেশ্বরের মাদুলিটা যদি খুঁজে পাওয়া যায়। জ্যাঠামশাই আশ্চর্য হয়ে বললেন, বীরেশ্বরের মাদুলি? সেটা না ছেলে হবার মাদুলি, ও দিয়ে কি হবে? জ্যাঠাইমা বিরক্ত হয়ে বলে উঠলেন, আহা, তা বললে চলবে কেন? তোমার পেট ব্যথা কিসে সেরেছিল? সেই বীরেশ্বরের মাদুলি দিয়েই না। মার দেওয়া পেট ব্যথার মাদুলিটা তো কোন কালে হারিয়ে গেছে। সব মাদুলি ধন্বন্তরী, সব সারায়। বটায় মাথায় হাত দিয়ে বসেছিল, মাঝে মাঝে চোখ তুলে ভয়ে ভয়ে জানলার দিকে তাকাচ্ছিল। পটলা হঠাৎ গম্ভীর হয়ে বলল, চালাকি রাখ বটাইদা, ব্যাপারটা কি খুলে বল। বটাই পকেট থেকে একটা ছোট জিনিস বের করে ঠুম করে টেবিলের ওপর ফেলে দিল। একটা একচোখো চশমা, যাকে মনোক্ল বলে, ফ্রেম লাগানো কালো কাঁচের চশমা। নাকে চিমটি দেবার ক্লিপের পাশে একটা সরু কাঁটা, ফ্রেমের উপর খুদে খুদে অক্ষরে আঁকিবুকি কাটা। কাঁচটা ঠিক কালো নয়, কেমন ধোঁয়া ধোঁয়া। তার উপরে ল্যাম্পের আলো পড়ে কিরকম যেন রং বদলাচ্ছে বলে মনে হচ্ছিল। নেবুদি সবটাতেই সর্দারি করা যায়, একবার দেখেই অমনি তুলে নিয়ে চোখে দিতে গেছে। আর সঙ্গে সঙ্গে বটাইও ঝাঁপ দিয়ে পড়ে মনোক্লটাকে কেড়ে নিয়েছে। উফ, আর একটু হলেই কি বিপদ ডেকে আনতে নেবুদি, তা তুমি নিজেই জানো না। ক্লিক করে বটাই কাঁটাটাকে একটু সরিয়ে দিল, অমনি যেন রঙের খেলা বন্ধ হয়ে কাঁচটা একটা সাধারণ পরকলার মতো হয়ে গেল। ঘরের সকলের গায়ে কাঁটা দিল, বটাইকে বকাবকি করাও বন্ধ হলো। বটাই পটলাকে বলল, জানলার পর্দাগুলো টেনে দে, এরকম বেআব্রু ভাবে বাস করা নিরাপদ নয়। মুন্না পাহাড়ের চূড়ো থেকে চোখে দূরবীন লাগিয়ে কেউ দেখলে তোমাদের হাঁড়িতে কি ফুটছে তাও জানতে পারবে। নেবুদি উঠে পর্দাগুলো টেনে দিয়ে বলল, কে তোমার দূরবীন লাগিয়ে আমাদের রান্নার হাঁড়ি দেখছে? আর দেখলেই বা হয়েছেটা কি? দূর থেকে দেখছে বই তো নয়। বটাই কাষ্ঠ হেসে বললে, দূর কাকে বলে? দূর বলে কিছু আছে নাকি? হেঁটে কিংবা গাড়ি চড়ে কিংবা প্লেনে চেপে একটু এগুলেই দূর আর দূর থাকে না, একেবারে হাতের নাগালে এসে যায়। তেমনি নিজে না এগিয়ে দূরকে টেনে গুটিয়ে কাছে এনে ফেললেও আর সে দূর থাকে না, দোরগোড়ায় পৌঁছই, ঘরে এসে ঢোকে। জ্যাঠাইমা তাড়াতাড়ি উঠে রান্নাঘরের দরজাটার উপরে আর নিচে ছিটকিনি এঁটে দিয়ে ফিরে এসে ধপ করে মোড়ায় বসে পড়লেন। তার মুখটাকে কেমন সাদা মনে হতে লাগলো। কালো চশমাটাকে হাতে তুলে নিয়ে বটাই বলতে লাগলো, 7 বছরের গবেষণার ফল এটা। সারা পৃথিবীতে এরকম আর একটিও নেই। 7 বছর বলছি কেন, এর পেছনে আসলে 27 বছরের সাধনা আছে। জ্যাঠাইমা, স্যারের বাবার বিষয়ে তুমি কি জানো বলো? কতটুকুই বা জানি যে বলবো। উঁচু দরের বৈজ্ঞানিক ছিলেন, দেশ বিদেশে নাম ডাক, অঢেল পয়সা। তবু শেষটা কি যে হলো, কি হলো তাই তো শুনতে চাই। জ্যাঠাইমা যেন একটু ফাঁপড়ে পড়ে গেলেন। দেখ, প্রায় সবই তো শুধু কানা ঘুষো, বাজে গুজব। আমি তখন তোর জ্যাঠামশায়ের কর্মস্থলে বড়মায় কে যেন লিখেছিল যে অবিনাশ তার বাবা অন্তর্ধান করেছেন, তার জন্য তাকে যেমন দোষও দেওয়া যায় না। কম জ্বালায়নি তো বেচারা অবিনাশ তার মাটি, তবু কি ভাগ্যি, সে পাহাড়ে কিছুতেই আসতো না। মামা এখানে নিরিবিলি পড়াশুনো করতেন। শেষটা তার নামে কলকাতার বাড়ি আর যথেষ্ট পয়সা করে লিখে দিয়ে মামা এইখানে ল্যাবরেটরি করে গবেষণা নিয়ে পড়ে থাকতেন। তারপর হঠাৎ একদিন নিখোঁজ, একেবারে খালি হাতে নিখোঁজ। জিনিসপত্র, কাপড় জামা, বই, যন্ত্রপাতি যেমন কে তেমন, শুধু মামা নেই। আর কেউ তাকে দেখেনি। নিন্দুকেরা বলতো নাকি কোন সুন্দরী পাহাড়ি কন্যাও সঙ্গে সঙ্গে নিখোঁজ, হয়তো বিদেশে গিয়ে আবার মেলা পয়সা করি বাড়িঘর করে সুন্দরী পাহাড়ি বউ নিয়ে দিব্যি সুখে শেষ জীবনটা কাটিয়েছেন। আমি তাতে কোনো দোষ দেখি না। আস্তে আস্তে বটাই বললে, না, সে মেয়েটি মোটেই ওর সঙ্গে যায়নি। স্যার তাকে খুঁজে বের করে তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন। জ্যাঠামশাই জিজ্ঞাসা করলেন, কিসের আবার সাহায্য? অবিনাশ তো চশমা তৈরি করে,
তোমার এটা যেমন করেছে আমাকেও বছর পাঁচেক আগে একটা দেখিয়েছিল, ভারী অদ্ভুত সেটা, কাঁচ, অথচ তার মধ্যে দিয়ে দেখলে সবকিছুকে কখনো বেগনি, কখনো ঘন নীল, কখনো ফিকে নীল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো কমলা রং, কখনো লাল দেখায়, স্রেফ রামধনু। এখন আবার তার কি নতুন পাগলামিতে ধরলো। জ্যাঠাইমা চোখ মুছলেন। বলতে গেলে জন্ম দুঃখী, ওর বিষয়ে অমন করে বলো না। বাপ ফেরারি, মা দজ্জাল, বিয়ে করলো না, অকালে চাকরি ছেড়ে বিজ্ঞান নিয়ে পড়ে আছে। কি এমন বয়স, 50ও নয়। বটাই কি সুখেই রেখেছে, রোজ মুরগি মটন। আচ্ছা বটাই, বিপদ যদি কিছু ঘটেই থাকে, তুই এমনি এমনি জল ঝড়ে পালিয়ে এলি, আর সেই বিপদের মাঝখানে নিরীহ মানুষটাকে একলা ফেলে। জানলার কাছ থেকে পটলা বলল, খুব যে একলা তা তো মনে হচ্ছে না মা, ঘরে ঘরে আলো, কারা সব ঘুরছে ফিরছে। ও কি বটাই দা, কি হলো? বটাই বললে, যদি সাহসে কুলোতো এই চশমাটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতাম। যদিও এটা অনেক বছরের অনেক সাধনার ফল, এবং হয়তো এর গায়ে স্যারের বাবার রক্ত লেগে আছে। আর শুধু তাই নয়, এর মধ্যেই স্যারকে বাঁচাবার একমাত্র উপায়ও লুকোনো আছে। নেবুদির স্বামী বিনয়বাবু চশমাটাকে তুলে কি দেখছিলেন, রক্ত লেগে থাকার কথা শুনেই ধপ করে সেটাকে টেবিলে ফেলে রুমাল দিয়ে হাত মুছতে লাগলেন। নেবুদি বলল, জানলা টানলা সব বন্ধ আছে, কোনো ভয় নেই। বটাই অদ্ভুত করে হাসলো। কোনো ভয় নেই? হায় রে মুখুড়া, কি সুখেই না বাস করে। জানলা বন্ধ, অতএব নিরাপদ। ওদিকে লক্ষ কোটি মাইল দূর থেকে কি করে বোঝাবো তোমাদের? বিএ এমএ পাশ করেছো বটে, কিন্তু কিছুই জানো না। জ্যাঠাইমা যেমন পেট ব্যথার জন্য ছেলে হওয়ার মাদুলি দিয়ে নিশ্চিন্ত, তোমরাও তাই। বিজ্ঞানের খুঁটি আঁকড়ে সব নিরাপদ হতে চাও। বৈজ্ঞানিক গবেষণা নিরাপত্তা জবনিকাটা ছিঁড়ে দেয়, তাও জানো না। অভাবনীয় সব বিপদ, যা তোমরা কল্পনাও করতে পারো না। বটাই দম নেবার জন্য থামতেই পটলা জানলার কাছ থেকে উঠে নেবুদি আর জ্যাঠাইমার মাঝখানে যে একটুখানি ফাঁক ছিল তার মধ্যে ঠেসে ঠুসে বসে পড়ল। বটাই বললে, দূর বলে কিছু নেই নেবুদি, স্যারের বাড়ি থেকে এখানে আসতে আমাকে প্রথমে 1/2 মাইল নিচে নামতে হলো, তারপর ঝর্ণার ওপরের কাঠের পুল পার হয়ে এদিকে আবার 1/2 মাইল চড়াই উঠতে হলো। 1 ঘন্টা সময় লাগলো। বেশ দূরই বলতে হবে, অথচ তোমাদের বাগানের কোণা থেকে গুলতি দিয়ে স্যারের বাগানের পাখি মারা যায়। এত কাছে, দূর গুটিয়ে গেলেই কাছে চলে আসে। শুকনো গলায় জ্যাঠাইমা বললেন, কি করে গুটোবে? কোনোদিনও তো গুটিয়েছে বলে শুনিনি। অন্তত একবার গুটিয়েছিল নিশ্চয় জ্যাঠাইমা। স্যারের বাপের কালেই গুটোবার রহস্য জানা গেছিল, তিনিই জেনেছিলেন, লিখে রেখেও গেছিলেন। সেই লেখা পড়ে তারপর আরো অনেক দূর এগিয়েই চশমা তৈরি হয়েছে। এটাকে অবশ্যই চশমা বলা ভুল, এটা একটা সর্বনাশের কল। আমার মনে হয় স্যারের বাবার অদৃশ্য হওয়ার মূলে এই রকম একটা চশমা ছিল। ঘরে কারো মুখে কথা নেই। সেই নিস্তব্ধ রাতে বাইরের অবিরাম বৃষ্টির শব্দ ছাপিয়ে কি একটা করুণ মিষ্টি মন উদাস করা সুর যেন সবার কানে আসতে লাগলো। বটাই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, শুনতে পাচ্ছ? সর্বনাশের গান শুনছো? ঠিক এই সময় কে যেন বড় ভয়ে বড় উদ্বেগে দরজায় কড়া নাড়ল। ঘরে কেউ নড়ে চড়ে না, রাগ কাড়ে না। বাইরে থেকে সে যে কি নিদারুণ হতাশায় কে ডাকলো, বটাই বাবু, ও বটাই বাবু। অমনি বটাইয়ের চেহারা বদলে গেল। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে কালো চশমাটাকে পকেটে ফেলে দরজার ছিটকিনি খুলে দিল। হুড়মুড় করে যিনি ভিতরে ঢুকে থমকে দাঁড়ালেন, বয়স তার বছর 50 হবে, কিন্তু অমন রূপের রাশি কম দেখা যায়। ভালো কাপড় চোপড় পরা, হাতে গলায় কানে কাঁচা সোনা আর পলার গয়না ল্যাম্পের আলোতে ঝলমল করছে। সাদা রক্তশূন্য মুখে, টানা কালো চোখে সে যে কি নিদারুণ হতাশা, সে ভাষায় বলা যায় না। আবার তাই হলো বটাই বাবু, তুমি আমি থাকতে আবার তাই হলো, আবার তাই আমাকে দেখতে হবে। পাহাড়ের ওপর থেকে সেই গান যেই শুনেছি অমনি ভেবেছি দুঃখের কখনো শেষ হয় না। বটাই বললে, না পেমা পিসি, আবার তাই হবে না, চলুন স্যারকে বাঁচায়। কোথায় উবে গেল বটাইয়ের সব ভয়। কাউকে কিছু না বলে দরজা হাট করে খোলা রেখে প্রৌঢ়া মহিলাটির কনুই ধরে বটাই রওনা হয়ে পড়ল।
এক মুহূর্ত ঘরের সকলে স্তম্ভিত হয়ে বসে রইল। তারপর নেবুদির ছোট বোন, যে বটাইকে মনে মনে ভালোবাসে যদিও মুখে কিছু বলে না, সে উঠে ওদের পিছন পিছন চলল। অমনি যেন কিসের ঘোর কেটে গেল। পটলা, বিনয়বাবু, নেবুদি, পিল্লে বলে চাকরটা সবাই রওনা দিল। জ্যাঠামশাই পর্যন্ত খচমচ করে ইজি চেয়ার থেকে উঠে জ্যাঠাইমাকে বললেন, ওগো, আমার মাংকি ক্যাপটা কোথায়? ততক্ষণে বৃষ্টি থেমে গেছে এবং আর সকলে অনেক দূর এগিয়ে গেছে। নিচে নামবার সময় যে নেই সে আর কাকেও বলে দিতে হলো না। পাকদণ্ডি বেয়ে দড়ির পুল পার হয়ে মিনিট 25-এর মধ্যেই তারা অবিনাশ মামার বাড়ির গেটের কাছে পৌঁছে গেল। আশ্চর্য সঙ্গীতে কান ঝালাফালা হয়ে যাচ্ছে, শরীর অবশ হয়ে পড়ছে, ইচ্ছা শক্তি লোপ পাচ্ছে। তারই মধ্যে আলো জ্বালা বসবার ঘরের প্রকাণ্ড কাঁচের জানলা দিয়ে অদ্ভুত অভাবনীয় দৃশ্য সকলের চোখে পড়ল। মন্ত্রমুগ্ধের মতো অবিনাশ মামা গদিয়াটা চেয়ারের হাতল দুটি আঁকড়ে ধরে বসে, আর তার চারদিকে ওরা কারা, ওরা কি হাঁটছে না ভেসে বেড়াচ্ছে? চোখ, মুখ, কান, মাথা, চুল, হাত, পা সবই আছে। মাঝে মাঝে রূপ নিচ্ছে, আবার মাঝে মাঝে যেন আলো ছায়ার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত চোখ ওদের! এখানে বসে পড়তে ইচ্ছা করছে। ওরা মেয়ে না পুরুষ না তার বাইরে আর কিছু? স্বাভাবিক শুধু পেমা দিদি আর বটাই, তাদেরও হাত পা কাঁপছে। কাঁপা হাতেই বটাই নেবুদির বোনের হাতে চশমাটা দিল, বলল, রাখ। কাঁপা হাতেই গায়ের সব গয়না খুলে পেমা দিদি আঁচলে জড়ো করতে লাগলেন। বটাই বাড়ির পিছন দিকের অন্ধকারে মিলিয়ে গেল। পেমা দিদি বড় একটা পাথর তুলে জানলার কাঁচ ভেঙে গয়নাগুলো ঘরের মধ্যে ফেলে দিলেন। ছোট একটা ঢিপি হয়ে পড়ল সেগুলো। ঘরের উজ্জ্বল আলো লেগে ঝিকমিক করতে লাগলো। অমনি গান থেমে গেল। তার বদলে কি একটা থমথমে নীরবতা। মন ভারী হয়ে ওঠে। তারা অবিনাশ মামাকে ছেড়ে দিয়ে গয়নাগুলোর ওপর হুমড়ি খেয়ে পড়ল, যেন একটা আলো ছায়ার স্তূপ, যা রং বদলাচ্ছে, আকার বদলাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আড়ষ্ট স্তম্ভিত দর্শকরা দেখলো ঘরের ওধারের দরজা দিয়ে ঝড়ের মতো ঢুকে বটাই অবিনাশ মামাকে কোল পাঁজা করে তুলে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। অমনি নেবুদির বোনের হাত থেকে চশমাটা নিয়ে নিজের চোখে তুলে পেমাদি কাঁটাটাকে ঘোরাতে লাগলেন। সব যেন নড়ে উঠল, সরে গেল। সিনেমার ফিল্মের বড় ছবি যেমন একের পর এক দূরে সরে গিয়ে মিলিয়ে যায়, তেমনি আসবাবে ভরা আলো জ্বলা ঘর শুদ্ধ, ঘরের মধ্যে যারা ছিল তারা শুদ্ধ, সকলে চোখের সামনে থেকে ক্রমে সরে দূরে, আরো দূরে, কত দূরে সরে পাহাড়ের পিছনে দিগন্ত রেখার চেয়েও দূরে মিলিয়ে গেল। সকলে সম্বিত ফিরে এলো যখন, অচেতন অবিনাশ মামাকে নিয়ে হুড়মুড় করে ওদের ঘাড়ের উপর বটায় পড়েই মুচ্ছ গেল। পেমা দিদির একটা কাজ বাকি ছিল, পাথর দিয়ে ঠুকে চশমাটাকে গুঁড়ো গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। তারার আলোয় সব পরিষ্কার দেখা গেল। আরো কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সবাই উঠে ঘরে গিয়ে আলো জ্বাললো। অবিনাশ মামার আর বটাইয়ের সেবা শুশ্রূষা করলো। কল থেকে ঝরঝর করে জল পড়ছে, বড় স্টোভটা শোঁ শোঁ শব্দ করছে। দুধ গরম করে অবিনাশ মামা আর বটাইকে খাইয়ে সুস্থ করে তোলা হলো। কারো মুখে কথা নেই, প্রশ্নও নেই, তার উত্তরও নেই। সব সাধারণ, স্বাভাবিক, নিরাপদ। ততক্ষণে রাত বেড়েছে। সন্ধ্যার আগে রোজকার মতো নিচের হোটেল থেকে পাঠানো খাবারগুলো ঢাকা পড়ে থাকলো। আরো রাত্রে ভাঙা একটা চাঁদ উঠলো। তারপর হাঁক ডাক, চেঁচামেচি, লোকজন নিয়ে মাংকি ক্যাপ পরে সত্যি সত্যি জ্যাঠামশাই এসে উপস্থিত। বাইরে থেকে ওরা ভাবলেন বুঝি পাহাড়ের গায়ে ধস নেমে অবিনাশ মামার বসবার ঘরটি, তার কাগজপত্র, যন্ত্রপাতির বেশিরভাগ, চেয়ার টেবিল, ছবি, ফুলদানি সব শুদ্ধ খোয়া গেছে। জ্যাঠামশাই বললেন, না অবিনাশ, তোমাকেও বড়ই ফ্যাকাশে লাগছে। তাছাড়া আরো খানিকটা ভাঙতেও পারে। আজ আর এখানে থেকে কাজ নেই। বাঁকের নিচে আমার রিক্সা আছে, দুজনাকে বেশ ধরে যাবে। পেমা দিদিও কাউকে কিছু না বলে পাকদণ্ডি বেয়ে কখন নিজের ঘরে ফিরে গেছেন কেউ খেয়াল করেনি। দুদিন পরে বটাইয়ের সঙ্গে সেইখানে এরা উপস্থিত। নেবুদি, বিনয়বাবু, পটলা, নেবুদির বোন। তার আঙুলে এখন বটাইয়ের মার হীরের আংটি পরা। আর বটাই, পেমা দিদি ওদের নিজের তৈরি ক্ষীরের সন্দেশ আর সুগন্ধি চা খাওয়ালেন। বললেন, সব কথা কি অল্প সময় বলা যায়? কিন্তু তোমরা সেদিন যা দেখলে, তারপর না বলাও ঠিক হবে না। তবে মনে রেখো, যারা দেখেনি তারা কেউ এক বর্ণও বিশ্বাস করবে না। বিনয়বাবু বললেন, অবিনাশ মামার বাবাই বোধহয় প্রথম ওই রকম চশমা বানিয়েছিলেন, যা দিয়ে দূরত্ব ঘুচিয়ে দেওয়া যায়। আপনি তার সহকারী ছিলেন।
পেমাদি হাসলেন। না না, আমার তখন হলো 17 বছর বয়স। আমার বাবা ছিলেন ওর বন্ধু, ওর গবেষণা দেখতে যেতেন, আমিও সঙ্গে সঙ্গে থাকতাম, এটা ওটা ধরতাম। উনি দূরের জিনিস কাছে আনতেন, ওই চশমা দিয়ে যেটুকু দেখা যায় শুধু সেইটুকুকেই আনা যেত, আবার কাঁটা ঘুরিয়ে সরিয়েও দিতেন। ক্রমে কেমন রোগ চেপে গেল, চশমার শক্তি বাড়ালেন, বড় বেশি বাড়াতে লাগলেন। বাবার কথা শুনবেন না। তারপর একদিন শূন্য থেকে ওরা এলো। বাবা বলতেন শূন্যেই ওদের বাস, নইলে সঙ্গে আরো কিছু আসেনি কেন? বাবাকে ঘরে ঢুকতে দেননি বড় সাহেব। বাবা আর আমি জানলা দিয়ে দেখেছিলাম। ওদের চোখের দিকে তাকালে কেমন অবশ লাগে, ওদের গান কানে গেলে হাত পা দুর্বল হয়ে যায়, ওরা চকচকে জিনিসে আকৃষ্ট হয়। ঘরের সামনে তখন ছোট বারান্দা ছিল, তাতে চকচকে কাঁচের ঝালর দেওয়া ঝাড়বাতি ছিল। ওরা তাই দেখে বারান্দায় যেই বেরিয়েছে, বাবাও ঘরে ঢুকে বড় সাহেবের ডেস্কের উপর থেকে চশমাটা নিয়ে কাঁটা ঘুরিয়ে দিয়েছেন। কিছু জানেন না, সবটা ঘুরিয়ে দিয়েছেন। পেমাদি দুহাতে চোখ ঢাকলেন, তারপর হাত নামিয়ে বললেন, ওই রকম করে তারা আবার শূন্যে ফিরে গেল। কিন্তু সেদিন বড় সাহেব ওদের সঙ্গে ছিলেন। অমন সর্বনাশ যে হবে বাবা বোঝেননি। তারপর সব চুকে গেলে পাছে পুলিশের হাঙ্গামায় পড়তে হয়, তাই রাতারাতি আমাকে নিয়ে বাবা তিব্বতের কাছে আমার মামা বাড়িতে চলে গেলেন, চশমাটাকে ভেঙে ফেললেন। বাকিটা বটাই বললে। স্যার এখানে এসে বাবার কাগজপত্র নেড়েচেড়ে ক্রমে সবই বুঝে নিয়েছিলেন, খুঁজে পেতে পেমা দিদিকে ধরে এনেছিলেন। তার বাবা কবে স্বর্গে গেছেন, মনে তো ভয় ডর নেই। তাছাড়া পেমাদি সব কথা ভেঙেও বলেনি, পাছে আবার সেই পথে যান। কিন্তু স্যারকে কি কেউ ঠেকাতে পারে? চশমাও তৈরি হলো, তাদেরও নামানো হলো, বাকি যা তা তো তোমরা সবাই জানো। চশমাটি ভাগ্যিস আমার কাছে ছিল, নইলে আরো মুশকিল হতো। আমি দূর থেকে গান শুনেই ঘর থেকে পালিয়েছিলাম, পেমাদির কাছ থেকে গানের কথা আগেই শুনেছিলাম। নেবুদি বললে, অবিনাশ মামা শোনেননি? শুনেছিলেন বই কি, তাতে তার জেদ আরো বেড়ে গেছিল। নেবুদির বোন উঠে পড়ে বলল, যাকগে ভালোই হয়েছে, ঘরের সঙ্গে কাগজপত্র উধাও হয়েছে, মামা আর ওদিকে মারাবেন না বলেছেন। এখন থেকে সাধারণ চশমা আর দূরবীন তৈরি হবে তোমাদের ল্যাবরেটরিতে। কিন্তু তাহলে স্যারের কি হবে? পেমাদির উপর চাদানিতে কম্বলের ঢাকনি পরিয়ে বললেন, কি আর হবে, এখন থেকে আমি তা দেখাশোনা করব, চিরদিন যা করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যদোষে পারিনি।